আমি নিশ্চিত হয়ে বলতে পারি আজ পর্যন্ত আবিষ্কৃত সমস্ত অণুবীক্ষণ নিয়ে সাধারণ ধারণা অর্জন করতেও আপনার 20 থেকে 30 ঘন্টার নিরন্তর পরিশ্রমের প্রয়োজন পড়বে। আগামী 10 মিনিট আমার সঙ্গে থাকলে আপনার সেই শ্রম এবং সময় দুটোই বেঁচে যাবে, সেই গ্যারান্টিও আমি আপনাকে দিচ্ছি। কারণ আজ এই ভিডিওতে আমি সমস্ত ধরনের অণুবীক্ষণ নিয়ে সাধারণ আলোচনার মাধ্যমে তাদের এমনভাবে শ্রেণীবদ্ধ করব যাতে সব অণুবীক্ষণের নাম, তাদের কাজ করবার ধরন সম্পর্কে একটা ধারণা আপনার তৈরি হয়। স্বাগত জানাই আমাদের এই চ্যানেল স্টোরিজ ইন বায়োলজিতে। জীবন নামক জৈব রাসায়নিক প্রক্রিয়ার বিভিন্ন জানা অজানা বিষয়ের গল্পের মতো উপস্থাপনের আমাদের এই প্রয়াসকে উৎসাহিত করতে আমাদের এই চ্যানেল স্টোরিজ ইন বায়োলজিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। চলুন শুরু করা যাক আজকের বিষয়, অণুবীক্ষণের শ্রেণীবিভাগ। প্রতিবিম্ব তৈরি করতে নমুনা বা স্পেসিমেনের ওপর কি ফেলা হচ্ছে, অথবা স্পেসিমেনের ওপর কোন জিনিস প্রয়োগ করে প্রতিবিম্ব তৈরি করা হচ্ছে, তার উপর ভিত্তি করে সমস্ত অণুবীক্ষণকে আমরা 3 ভাগে ভাগ করে থাকি। প্রথমত, এমন অণুবীক্ষণ যাতে স্পেসিমেনকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের সম্মুখীন করা হয়। দ্বিতীয়ত, আরেক ধরনের অণুবীক্ষণ যাতে তড়িৎচুম্বকীয় তরঙ্গ ছাড়া অন্য ধরনের তরঙ্গ প্রবাহ, যেমন ইলেকট্রনের স্রোত বা শব্দ তরঙ্গ প্রয়োগ করে প্রতিবিম্ব সৃষ্টি করা হয়। তৃতীয় ধরনের অণুবীক্ষণে ছোট একটি যন্ত্র, যাকে আমরা প্রোব বলে থাকি, তার সাহায্যে স্পেসিমেনকে স্ক্যান করা হয়। প্রথমেই চলে আসি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ব্যবহার করে প্রতিবিম্ব তৈরি করা অণুবীক্ষণগুলোতে। তড়িৎ চুম্বকীয় বিকিরণ আমরা জানি বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের বৈদ্যুতিক আধানযুক্ত কণার প্রবাহ। বিভিন্ন কম্পাঙ্কের বিকিরণ, যেমন গামা রে, এক্স রে, দৃশ্যমান আলো থেকে সবচাইতে কম কম্পাঙ্কের রেডিও ওয়েভের অন্তর্ভুক্ত। এই তড়িৎ চুম্বকীয় বিকিরণের 390 থেকে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের দৃশ্যমান আলো ব্যবহার করে যেসব অণুবীক্ষণের প্রতিবিম্ব তৈরি করা হয় তাদের আমরা আলোক অণুবীক্ষণ বা অপটিক্যাল মাইক্রোস্কোপ বলি। আমরা জানি দৃশ্যমান আলো দিয়ে নমুনাকে আলোকিত করবার 2টি পদ্ধতি মাইক্রোস্কোপিতে প্রচলিত। একটি ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপি, অপরটি ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি। ব্রাইট ফিল্ড এবং ডার্ক ফিল্ড অণুবীক্ষণ নিয়ে আমার আরেকটি ভিডিও আছে। অনুরোধ থাকবে স্ক্রিনের উপরের ডান দিকে থাকা আইকনটিকে ট্যাপ করে সেই ভিডিওটি দেখে আসবার। ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপি হলো প্রথাগত সাবেক পদ্ধতি, যেখানে অণুবীক্ষণের নিচের থেকে নমুনাতে আলো ফেলা হয় এবং ওপর থেকে প্রতিবিম্বকে দেখা যায়। ব্রাইট ফিল্ড নিয়ে শুধু এটুকু জেনে নেব যে এক্ষেত্রে স্পেসিমেনের যে প্রতিবিম্ব তৈরি হয় সেটি দেখতে কালচে হবে। যাই হোক, সমস্ত ব্রাইট ফিল্ড আলোক অণুবীক্ষণগুলিকে আমরা 5 ভাগে ভাগ করে থাকি। প্রথমটি সরল আলোক অণুবীক্ষণ। এটি প্রথম আবিষ্কৃত অণুবীক্ষণ। এই অণুবীক্ষণে একটি মাত্র লেন্স থাকে এবং আতশ কাচের মতোই কাজ করে। এর বিবর্ধন ক্ষমতা 10x থেকে 20x পর্যন্ত হতে পারে। দ্বিতীয়ত, যে আলোক অণুবীক্ষণ নিয়ে এখন আলোচনা করব সেটি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত অণুবীক্ষণ। একে যৌগিক আলোক অণুবীক্ষণও বলে থাকি। অভিলক্ষ ও অভিনেত্র নামক 2টি লেন্স দিয়ে এতে সর্বোচ্চ 1000x বা 1000 গুণ বিবর্ধন পাওয়া যেতে পারে। আলোকিত করবার ধরন সামান্য পাল্টে খুব সহজেই আমরা যৌগিক আলোক অণুবীক্ষণকে ডার্ক ফিল্ড অণুবীক্ষণে অথবা পোলারাইজড লাইট ব্যবহার করে একে পোলারাইজিং মাইক্রোস্কোপেও পরিণত করতে পারি। যৌগিক আলোক অণুবীক্ষণে চোখ রেখে দেখবার জায়গা কতগুলি আছে তার উপর নির্ভর করে যৌগিক আলোক অণুবীক্ষণকে আমরা 3 ভাগে ভাগ করে থাকি। একটি চোখ রাখবার জায়গা থাকলে তাকে মনোকুলার কম্পাউন্ড অপটিক্যাল মাইক্রোস্কোপ বলি। 2টি থাকলে তাকে আমরা বাইনোকুলার কম্পাউন্ড অপটিক্যাল মাইক্রোস্কোপ বলি। এবং চোখ রাখবার জায়গা যদি 3টি থাকে তখন তাকে আমরা ট্রাইনোকুলার কম্পাউন্ড অপটিক্যাল মাইক্রোস্কোপ বলি। এই ট্রাইনোকুলার অপটিক্যাল মাইক্রোস্কোপের তৃতীয় আইপিসে চোখ রেখে অন্য কেউ প্রথম জনের সাথে একই প্রতিবিম্ব দেখতে পারে। আবার এতে সিসিডি ক্যামেরা লাগিয়ে প্রতিবিম্বের ছবিও তোলা যেতে পারে। ব্রাইট ফিল্ড অপটিক্যাল মাইক্রোস্কোপের তৃতীয় ধরনটি হলো স্টিরিও মাইক্রোস্কোপ, যাকে আমরা ডিসেক্টিং মাইক্রোস্কোপও বলে থাকি। এতে খুব সামান্য ভিন্ন কোণে 2টি আলোক পথ কার্যকরী হয়, ফলে আমরা নমুনার এক 3 ডাইমেনশনাল প্রতিবিম্ব পেয়ে থাকি। যদিও এই অণুবীক্ষণে 100x বা 100x এর বেশি বিবর্ধন পাওয়া খুবই কষ্টসাধ্য হয়ে যায়। চতুর্থ ধরনের আলোক অণুবীক্ষণটি হলো ডিজিটাল অণুবীক্ষণ বা ডিজিটাল মাইক্রোস্কোপ। কিছুক্ষণ আগেই বললাম যে ইউএসবি কেবল দিয়ে কম্পিউটারের সাথে যুক্ত কোনো সিসিডি ক্যামেরা ট্রাইনোকুলার
কম্পাউন্ড মাইক্রোস্কোপের তৃতীয় আইপিসের সঙ্গে লাগানো থাকলে তখন তাকে আমরা ডিজিটাল মাইক্রোস্কোপ বলি। অনুবীক্ষণে ছবি তুলবার এই পদ্ধতিকে আমরা ফটো মাইক্রোগ্রাফি বলি এবং ছবিটিকে আমরা বলি মাইক্রোগ্রাফ। সর্বশেষ ধরনের আলোক অনুবীক্ষণ, যাকে আমরা পকেট মাইক্রোস্কোপও বলি, এগুলি বিভিন্ন ক্ষমতায় বিভিন্ন রূপে বাজারে পাওয়া যায়। মাঠে ঘাটে বা ফিল্ডে বৈজ্ঞানিক পর্যবেক্ষণের সময় হাতে ধরা নমুনা পর্যবেক্ষণে এর জুড়ি মেলা ভার। তরুণ ভারতীয় বিজ্ঞানী মনু প্রকাশের তৈরি ফোল্ড স্কোপও এমনই এক অনুবীক্ষণ। পড়ুয়াদের জন্য কম দামে বৈজ্ঞানিক উপকরণ সরবরাহের জন্য শুধুমাত্র কাগজ এবং লেন্স দিয়ে তৈরি এই ফোল্ড স্কোপ দিয়ে আমরা 140 গুণ পর্যন্ত বিবর্ধন পেতে পারি। এই পর্যন্ত আমরা প্রতিবিম্ব তৈরির ব্রাইট ফিল্ড পদ্ধতি অনুসৃত হয় এমন আলোক অনুবীক্ষণ নিয়ে আলোচনা করলাম। এখন প্রতিবিম্বে বেশি রঙের পার্থক্য বা কন্ট্রাস্ট সৃষ্টির জন্য অনুসৃত ডার্ক ফিল্ড পদ্ধতির আলোক অনুবীক্ষণ নিয়ে আলোচনা করব। আমরা জানি কন্ডেন্সার লেন্সের আগে ডার্ক ফিল্ড স্টপ ব্যবহার করলে স্টেজে থাকা নমুনা সরাসরি নিচের থেকে আলোকিত না হয়ে সাইড থেকে তির্যকভাবে আসা আলো দ্বারা আলোকিত হয়, ফলে আমরা নমুনার এক উজ্জ্বল প্রতিবিম্ব পাই। কিছুক্ষণ আগেই বললাম, সাধারণ যৌগিক আলোক অনুবীক্ষণের ডার্ক ফিল্ড স্টপ ব্যবহার করে আমরা খুব সহজেই একে ব্রাইট ফিল্ড অনুবীক্ষণ থেকে ডার্ক ফিল্ড অনুবীক্ষণে পরিণত করতে পারি। এছাড়াও আরও দুই ধরনের বিশেষ অনুবীক্ষণ আছে যা ডার্ক ফিল্ড টেকনোলজি অনুসরণ করেই তৈরি। এগুলি হলো ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ ও ডিফারেন্সিয়াল ইন্টারফারেন্স কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ বা ডিআইসিএম। নমুনাকে ভেদ করবার ফলে আলোর ফেজের যে পরিবর্তন হয় তাকে কন্ডেন্সার লেন্সের আগে অ্যানুলার ডায়াফ্রাম ও অবজেক্টিভ লেন্সের আগে ফেজ প্লেট ব্যবহার করে প্রতিবিম্বের উজ্জ্বলতা বৃদ্ধিতে কাজে লাগানো হয় ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপে। অপরদিকে ডিআইসিএম হলো ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপেরই এক উন্নত সংস্করণ। এর মাধ্যমে নমুনার বাহ্যিক চেহারার বা তলের এক পরিষ্কার সিউডো 3D শ্যাডোকাস্ট প্রতিবিম্ব সৃষ্টি করা সম্ভব। এতক্ষণ আমরা তড়িৎ চুম্বকীয় বিকিরণের দৃশ্যমান আলো ব্যবহার করে যে সমস্ত অনুবীক্ষণ পরিচালিত হয় তাদের নিয়ে আলোচনা করলাম। ওই দৃশ্যমান আলোরই রূপভেদ, যেমন পোলারাইজড লাইট ও লেজার লাইট, এই দুই রকমের আলো ব্যবহার করে যে সমস্ত অনুবীক্ষণ পরিচালিত হয় তাদের আমরা বলি পোলারাইজড মাইক্রোস্কোপ ও কনফোকাল মাইক্রোস্কোপ। প্রথমেই দেখব পোলারাইজড মাইক্রোস্কোপ। পোলারাইজিং প্লেট ও অ্যানালাইজার ব্যবহার করে আমরা সাধারণ আলোকে সমাবর্তিত করতে পারি, অর্থাৎ বহুতলে কম্পিত আলোকে একতলে কম্পিত আলোতে পরিণত করতে পারি, যাকে আমরা সমাবর্তন বা পোলারাইজেশন বলি। যৌগিক আলোক অনুবীক্ষণে পোলারাইজড আলো ব্যবহার করলে তাকে আমরা পোলারাইজড মাইক্রোস্কোপ বলি। সাধারণত অ্যানাইসোটপিক চরিত্রের কোনো স্পেসিমেনকে পর্যবেক্ষণের জন্য পোলারাইজড মাইক্রোস্কোপের প্রয়োজন হয়। অপরদিকে লেজার আলো ব্যবহার করে পরিচালিত কনফোকাল মাইক্রোস্কোপের মধ্যে কনফোকাল লেজার স্ক্যানিং মাইক্রোস্কোপ বা CLSOM অন্যতম। এতে ডাইক্রোমাটিক মিরর ব্যবহার করে রঞ্জিত নমুনা বা ডায়েড স্পেসিমেনকে লেজার লাইটের সাহায্যে স্ক্যান করা হয়। CLSOM এর সাহায্যে আমরা বিভিন্ন গভীরতায় নমুনার 2D প্রতিবিম্ব পেয়ে থাকি, তবে প্রয়োজনে এই 2D প্রতিবিম্বগুলিকে একত্রিত করে আমরা 3D প্রতিবিম্ব বানিয়ে নিতে পারি। আরেক ধরনের কনফোকাল মাইক্রোস্কোপ হলো মাল্টি ফোটন এক্সাইটেশন মাইক্রোস্কোপ বা MPE। MPE কনফোকাল মাইক্রোস্কোপেরই এক উন্নত সংস্করণ। এতে মাল্টিপল এক্সাইটেশন লেজারের সাহায্যে নমুনার কলাকোষের ন্যূনতম ক্ষতি সাধন করে নমুনার ভেতরের গঠনের 3D প্রতিবিম্ব তৈরি করা যায়। মস্তিষ্কের রক্ত সঞ্চালন বুঝতে এর জুড়ি মেলা ভার। সাধারণ দৃশ্যমান আলো ব্যবহার করে পরিচালিত আলোক অনুবীক্ষণ নিয়ে আলোচনা করলাম এতক্ষণ। এবার এই তড়িৎচুম্বকীয় তরঙ্গেরই দৃশ্যমান অংশ ছাড়া অন্য কোনো অংশ, যেমন এক্স রে বা ইউভি রে ব্যবহার করে যে সমস্ত অনুবীক্ষণ পরিচালিত হয় তাদের নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপ নিয়ে। কিছু কিছু পদার্থ যেমন সোডিয়াম, আয়োডিন বাষ্প প্রভৃতি তড়িৎ চুম্বকীয় বিকিরণের সম্মুখীন হলে পদার্থগুলি ওই শক্তি শোষণ করে এবং খুব কম সময়ের জন্য দৃশ্যমান আলোক বিকিরণ করে। এই ঘটনাটিকে আমরা ফ্লুরোসেন্স বা প্রতিপ্রভা বলে জানি। ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপগুলি ওই ফ্লুরোসেন্স বা প্রতিপ্রভাজনিত বিকিরণকে গ্রহণ করে প্রতিবিম্ব তৈরি করে। নমুনাকে
ফ্লুরোক্রোম রঞ্জকে রঞ্জিত করে তড়িৎচুম্বকীয় বিকিরণের আল্ট্রাভায়োলেট বিকিরণ দিয়ে উদ্ভাসিত করলে নমুনায় প্রতিপ্রভা সৃষ্টি হয়। চিকিৎসা বিজ্ঞানে ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপের প্রচুর ব্যবহার আছে। ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপেরই একটি উন্নত সংস্করণ হল টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপ বা TIRFM। এর সাহায্যে আমরা অত্যন্ত পাতলা নমুনার ভেতরের গঠন জানতে পারি। সবশেষে এমন অনুবীক্ষণ যাতে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের এক্স রে ব্যবহার করে প্রতিবিম্ব সৃষ্টি করা হয়, এবং এদের আমরা এক্স রে মাইক্রোস্কোপও বলে থাকি। যেহেতু এক্স রের ভেদন ক্ষমতা অনেক বেশি, তাই এক্স রে ব্যবহার করে অস্বচ্ছ বিভিন্ন নমুনা যেমন হাড় বা পাথর ইত্যাদির অভ্যন্তরীণ গঠন আমরা জানতে পারি। এবার দ্বিতীয় ধরনের অনুবীক্ষণ, অর্থাৎ এমন অনুবীক্ষণ যেখানে তড়িৎ চুম্বকীয় বিকিরণ ব্যবহার হয় না, বরং অন্য কোনো তরঙ্গধর্মী বিকিরণ যেমন ইলেকট্রনের স্রোত বা শব্দ তরঙ্গ ব্যবহার করে প্রতিবিম্ব সৃষ্টি করা হয়। এর মধ্যে ইলেকট্রনের স্রোত ব্যবহার করে পরিচালিত ইলেকট্রন অনুবীক্ষণ অথবা শব্দ তরঙ্গ ব্যবহার করে পরিচালিত অ্যাকাউস্টিক্স মাইক্রোস্কোপ পড়বে। প্রথমেই দেখব ইলেকট্রন অনুবীক্ষণ। ইলেকট্রন অনুবীক্ষণে নমুনার দিকে ইলেকট্রন গান থেকে অ্যাক্সিলারেটেড ইলেকট্রন চালনা করা হয় এবং ইলেকট্রোম্যাগনেটিক কয়েল ব্যবহার করে ইলেকট্রনগুলিকে ফোকাস করা হয়। প্রধান তিন রকমের ইলেকট্রন মাইক্রোস্কোপ হলো ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ বা টেম, স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ বা সেম এবং রিফ্লেকশন ইলেকট্রন অনুবীক্ষণ বা রেম। টেম হলো প্রথম আবিষ্কৃত ইলেকট্রন অনুবীক্ষণ। এই অনুবীক্ষণে পাতলা নমুনা বা স্পেসিমেনের ভেতর দিয়ে ইলেকট্রনকে চালনা করা হয়। তারপর নমুনা ভেদ করে যাওয়া এই ইলেকট্রনগুলি একটি ফ্লুরোসেন্ট স্ক্রিনে ধাক্কা খেয়ে প্রতিবিম্ব সৃষ্টি করে। অপরদিকে সেমে ইলেকট্রনের স্রোত দ্বারা নমুনার বহির্গঠনকে স্ক্যান করা হয়, ফলে নমুনা থেকে গৌণ ইলেকট্রন নির্গত হয়। পরবর্তীকালে এই গৌণ ইলেকট্রনগুলি একটি ডিটেক্টরের ধাক্কা খেয়ে প্রতিবিম্ব তৈরি করে। তৃতীয় ইলেকট্রন অনুবীক্ষণ হল রেম বা রিফ্লেকশন ইলেকট্রন মাইক্রোস্কোপ। রেমের সাহায্যে সাধারণত কোনো কেলাসাকার পদার্থের বহির্গঠনের প্রতিবিম্ব সৃষ্টি করা সম্ভব হয়। এতে পদার্থের বাইরের কতগুলি আণবিক স্তর দ্বারা ইলেকট্রনকে প্রতিসৃত করে তার প্রতিবিম্ব তৈরি করা হয়। এবার দেখব উচ্চ কম্পাঙ্কের আল্ট্রাসাউন্ড শব্দ তরঙ্গ ব্যবহার করে পরিচালিত অনুবীক্ষণ, যাদের আমরা অ্যাকাউস্টিক্স মাইক্রোস্কোপও বলে থাকি। এই মাইক্রোস্কোপগুলিতে শব্দ তরঙ্গ কোনো নিরেট নমুনাকে ভেদ করে তার ভেতরের গঠনের পরিষ্কার চিত্র ফুটিয়ে তুলতে পারে। এদের মধ্যে দুটি উল্লেখযোগ্য অনুবীক্ষণ হল স্ক্যানিং অ্যাকাউস্টিক মাইক্রোস্কোপ বা স্যাম এবং কনফোকাল স্ক্যানিং অ্যাকাউস্টিক মাইক্রোস্কোপ বা সিস্যাম। এবার চলে আসবো তৃতীয় ধরনের অনুবীক্ষণ, যেখানে না তড়িৎ চুম্বকীয় বিকিরণ ব্যবহৃত হয়, না অন্য কোনো তরঙ্গধর্মী বিকিরণ ব্যবহার করা হয়, বরং এক্ষেত্রে একটি ছোট্ট যন্ত্র, যাকে আমরা প্রোব বলে থাকি, তার সাহায্যে নমুনার বহির্গঠনকে স্ক্যান করা হয়। এই অনুবীক্ষণগুলিকে আমরা স্ক্যানিং প্রোব মাইক্রোস্কোপও বলে থাকি। স্ক্যানিং প্রোব মাইক্রোস্কোপ বা SPM গুলিতে একটি ক্যান্টিলিভারের সাথে প্রোবটিকে এমনভাবে যুক্ত করা হয় যাতে খুব সহজেই এই প্রোবটিকে আমরা নমুনার উপর দিয়ে সঞ্চালন করতে পারি, এবং নমুনা বা স্পেসিমেন এবং প্রোবের মধ্যে বৈদ্যুতিক বিভব পার্থক্য সৃষ্টি করা হয়। SPM এর কয়েকটি প্রকারভেদ হল স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপ বা STM। STM এ প্রোব টিপ এবং নমুনার মধ্যে পরিচালিত তড়িৎ প্রবাহকে পরিমাপ করে প্রতিবিম্ব তৈরি করা হয়। ফলে STM এ যে নমুনাগুলিকে পর্যবেক্ষণ করা হয় সেগুলিকে তড়িৎ সুবেদী হতেই হয়। এই অসুবিধা দূর করবার জন্য তৈরি হয় অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপ বা AFM। এতে নমুনার তড়িৎ পরিবাহী হবার প্রয়োজন হয় না। AFM প্রোব টিপ এবং নমুনার মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক বল দ্বারা পরিচালিত হয়। আরেক ধরনের SPM হলো থার্মাল স্ক্যানিং মাইক্রোস্কোপ। আশা করি এই পর্যন্ত আলোচনা শেষে আমরা সমস্ত অনুবীক্ষণগুলিকে আমাদের বুঝবার মতো অবস্থায় শ্রেণীবদ্ধ করতে পেরেছি। অনুবীক্ষণকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। এতক্ষণ আমরা দেখলাম নমুনার সঙ্গে কি অন্তঃক্রিয়া করছে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ না অন্য কোনো তরঙ্গ না প্রোব, তার উপর নির্ভর করে আমরা অনুবীক্ষণগুলিকে শ্রেণীবদ্ধ করলাম এতক্ষণ পর্যন্ত। এবার দেখব অনুবীক্ষণে নমুনায় যে তরঙ্গকে বা প্রোবকে ফেলা হচ্ছে সেই তরঙ্গগুলি কি নমুনাকে ভেদ করে যাচ্ছে না বাইরে থেকে তাকে স্ক্যান করছে, এর উপর নির্ভর করে ভাগ। নমুনায় আপতিত তরঙ্গ যখন নমুনাকে ভেদ করে চলে গিয়ে প্রতিবিম্ব তৈরি করে, সেই
অনুবীক্ষণগুলিকে আমরা ট্রান্সমিশন অনুবীক্ষণও বলে থাকি। বুঝবার সুবিধার জন্য সমস্ত অনুবীক্ষণের মধ্যে যেগুলি ট্রান্সমিশন টেকনিক দ্বারা পরিচালিত সেগুলোকে আমি কালো রঙের তীর চিহ্ন দিয়ে চিহ্নিত করে দিলাম। আরেক ধরনের প্রতিবিম্ব সৃষ্টির প্রক্রিয়া হলো প্রতিপ্রভাব বা ফ্লুরোসেন্স টেকনিক ব্যবহার করে। আমরা জানি ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপে এই প্রক্রিয়া পরিচালিত হয়। এবং সর্বশেষ ধরন হলো বাইরে থেকে স্ক্যান করা, সে প্রোব টিপ দিয়েই হোক অথবা লেজার লাইট দিয়েই হোক অথবা ইলেকট্রন দিয়ে স্ক্যান করা হোক। এই অনুবীক্ষণগুলিকে আমি আলাদাভাবে চিহ্নিত করিনি। ট্রান্সমিশন টেকনিকে পরিচালিত এবং ফ্লুরোসেন্ট টেকনিকে পরিচালিত অনুবীক্ষণগুলিকে বাদ দিয়ে সমস্ত অনুবীক্ষণগুলি এই স্ক্যানিং টেকনিকের উপর নির্ভর করে পরিচালিত হয়। আশা করি সমস্ত অনুবীক্ষণগুলিকে আপনার মনে রাখবার মতো করে আমি উপস্থাপন করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে পরে লাইক করবেন, আমাদের চ্যানেল স্টোরিজ ইন বায়োলজিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।